হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 96 নাম্বার ক্লাস করব এবং এর আগে 95টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে 2018 মিসলেনিয়াসের একটি পেপার নিয়ে আলোচনা করব। আগের দুটি ক্লাসে আমরা 2019 মিসলেনিয়াসের পেপার নিয়ে আলোচনা করেছি এবং আজকে 2018 একটি পেপার নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে গৃহীত হয়? 42তম সংশোধনের মাধ্যমে, 44তম সংশোধনের মাধ্যমে, প্রথম সংশোধনের মাধ্যমে, 23তম সংশোধনের মাধ্যমে? সকলেই অ্যান্সার করতে থাকো। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে গৃহীত হয়? বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে। 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ধারণাটি সংবিধানে গৃহীত হয়। কত সালে? 1976 সালে। এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নাম্বার ধারাতে বলা আছে? মনে রাখবে 25 থেকে 28। 25 থেকে 28 নাম্বার ধারাতে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা আছে 25 থেকে 28 নাম্বার ধারাতে। সেই সাথে মনে রাখবে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারটি মুছে দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকারটি মুছে দেওয়া হয়েছে 44তম সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সামাজিক ন্যায়ের ধারণা নিচের কোনটির একটি অভিন্ন অংশ? সংবিধানের মৌলিক কর্তব্য, সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের 12 নম্বর ধারা, সংবিধানের ধর্মের অধিকার? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো সংবিধানের প্রস্তাবনা। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেন অজয় হাসিয়া কেসে, আর.ডি. শেট্টি কেসে, কেশবানন্দ ভারতী কেসে, ভালসামা কেসে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কেশবানন্দ ভারতী কেসে। সঠিক অ্যান্সারটি হলো কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। 4 নম্বর প্রশ্ন, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 14 নম্বর ধারাতে, ধারা 19-এর 1-এ, ধারা 20-এর 1 এবং ধারা 19(1)-এর এতে? সকলেই অ্যান্সার করতে থাকো। জানার অধিকার ভারতীয় সংবিধানের সংরক্ষিত আছে কত নম্বর ধারাতে? ধারা 19-এর 1-এর এতে জানার অধিকারের কথা বলা আছে। সেই সাথে মনে রাখবে 14 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 14 নম্বর ধারাতে বলা হয়েছে আইনের সামনে সমতা। আইনের সামনে সমতার কথা বলা হয়েছে 14 নম্বর ধারাতে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে ধারা 15(3)-এ বলা হয়েছে, ধারা 14-এর 1, ধারা 22-এর 8 এবং ধারা 15-এর 1-এ? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? এবং এই প্রশ্নগুলি 2018 মিসলেনিয়াসে আসা প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। ধারা 15(3)-এ বলা হয়েছে ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত থাকার কথা। নেক্সট প্রশ্ন,
পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি, ফিনল্যান্ড। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। পৃথিবীতে কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে প্রথম? ফিনল্যান্ড। ফিনল্যান্ড প্রথম বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে। 7 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? 100তম সংশোধনীর মাধ্যমে, 105তম সংশোধনের মাধ্যমে, 99তম সংশোধনের মাধ্যমে, 101তম সংশোধনীর মাধ্যমে। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কততম সংশোধনীর মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? একশো একতম সংশোধনের মাধ্যমে, 101তম সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো। এবং ভারতে জিএসটি চালু হলো কবে থেকে? মনে রাখবে 2017-র 1 জুলাই। মনে রাখবে 1 জুলাই 2017-র 1 জুলাই থেকে ভারতে জিএসটি চালু হলো। এবং কোন দেশে প্রথমে জিএসটি শুরু হয়? মনে রাখবে ফ্রান্সে। ফ্রান্সে প্রথম জিএসটি শুরু হয়। জিএসটির ফুল ফর্ম মনে রাখবে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মনে রাখবে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো জিএসটির ফুল ফর্ম। এবং জিএসটি হলো পরোক্ষ কর। ভারতের কর ব্যবস্থা দুই ধরনের, একটি হচ্ছে প্রত্যক্ষ কর এবং আরেকটি হচ্ছে পরোক্ষ কর। জিএসটি হলো পরোক্ষ কর। সেই সাথে মনে রাখবে 100তম সংশোধনীর মাধ্যমে কী হয়েছে? 100তম সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি হয়েছে। মনে রাখবে ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? 10ম তফসিল, 9ম তফসিল, 8ম তফসিল, 7ম তফসিলে। সকলেই অ্যান্সার করতে থাকো, কততম তফসিলে অ্যান্টি ডিফেকশন আইন বর্ণিত আছে? দশম তফসিলে। 10ম তফসিলে অ্যান্টি ডিফেকশন আইন বর্ণিত আছে। সেই সাথে মনে রাখবে 7ম তফসিলে কি বলা হয়েছে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। 8ম তফসিলে কি বলা হয়েছে? মনে রাখবে এখানে ভাষা সংক্রান্ত বিষয়ের কথা বলা হয়েছে 8ম তফসিলে। নবম তফসিলে কি বলা হয়েছে? 9ম তফসিলে বলা হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব। নেক্সট প্রশ্ন, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করতে ভারতে প্রবেশ করেন 563 থেকে 483 খ্রিস্টাব্দ পূর্বাব্দে, 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে, এবং 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে, এবং 6000 খ্রিস্টপূর্বাব্দে। সকলেই অ্যান্সার করতে থাকো, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করতে ভারতে প্রবেশ করেন কবে? সঠিক অ্যান্সারটি হলো 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে। মনে রাখবে 326
খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করে। কার সময় মনে রাখবে? ধননন্দের সময়ে। ধননন্দের সময়ে আলেকজান্ডার ভারত আক্রমণ করে এবং আলেকজান্ডার 19 মাস ভারতে ছিল, মনে রাখবে 19 মাস ভারতে ছিল আলেকজান্ডার। সেই সাথে মনে রাখবে ধননন্দ হল নন্দ বংশের শ্রেষ্ঠ শাসক। নন্দ বংশের শ্রেষ্ঠ শাসক হল ধননন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে মহাপদ্মনন্দ। প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ এবং মহাপদ্মনন্দের উপাধি মনে রাখবে একরাট। একরাট হলো মহাপদ্মনন্দের উপাধি। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধ হয় যাদের মধ্যে? তারা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির্জাপুরের মধ্যে, ক্লাইভ এবং সিরাজের মধ্যে, বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে, মুঘল এবং ইংরেজদের মধ্যে। সকলেই অ্যান্সার করতে থাকো। পলাশির যুদ্ধ হয় কাদের মধ্যে? রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে। রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে পলাশির যুদ্ধ হয় কত সালে? 1757 সালে। 1757 সালের 23শে জুন। 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ হয় রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে ভাগীরথী নদীর তীরে। ভাগীরথী নদীর তীরে। এবং এই যুদ্ধে জয়ী হয় রবার্ট ক্লাইভ। মনে রাখবে জয়ী রবার্ট ক্লাইভ। নেক্সট প্রশ্ন, এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের জন্য বাংলার ফুল পিডিএফ আছে। এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। বিস্তারিত জানতে তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। 11 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন রমন এফেক্ট, রমন রে, গাছের জীবন, এক্স রে। সকলেই অ্যান্সার করতে থাকো। বৈজ্ঞানিক সিভি রমন কি আবিষ্কার করেন? রমন এফেক্ট। সিভি রমন আবিষ্কার করেন রমন এফেক্ট এবং এই কাজের জন্য সিভি রমন নোবেল পুরস্কার পান 1930 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। এবং তার সাথে মনে রাখবে সিভি রমন 1954 সালে ভারত রত্ন পান। নেক্সট প্রশ্ন, কে ঘোষণা করেন কর অথবা মর? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন কর অথবা মর। এটি কোন আন্দোলনে বলেছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। এটি ভারত ছাড়ো আন্দোলনে বলেছিলেন 1942 খ্রিস্টাব্দে। সেই সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ আন্দোলনের নাম মনে রাখবে এখানে। তেভাগা আন্দোলন, যেটি হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। তেভাগা 1946 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন
যেটি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। খিলাফত আন্দোলন মনে রাখবে, 1919 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন 1920। খেদা আন্দোলন 1918 খ্রিস্টাব্দে। এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো সবগুলি, এবং এই আন্দোলনগুলি বিগত বহু এক্সামে এসেছে। তোমরা এই আন্দোলনগুলি কত সালে হয়েছে তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে, হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে, দিল্লি এবং আগ্রার মধ্যে, বোম্বে এবং মাদ্রাজের মধ্যে। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? প্রথম বিদ্যুৎ চালিত রেল চলে কোন দুটি লাইনের মধ্যে? বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে। বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1925 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি। এবং ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দে? মনে রাখবে 1853 খ্রিস্টাব্দে। 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় বোম্বে টু ঠানের মধ্যে। বোম্বে টু থানের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয়। এবং 1854 খ্রিস্টাব্দে হাওড়া টু হুগলির মধ্যে রেল চলাচল শুরু হয়। হাওড়া টু হুগলি। 1853 খ্রিস্টাব্দে বোম্বে টু থানের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয় এবং 1854 খ্রিস্টাব্দে হাওড়া টু হুগলির মধ্যে রেল চলাচল শুরু হয়। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস প্রেসিডেন্টের নির্বাচিত হন? 1938 খ্রিস্টাব্দে, 1933, 1928, 1923 খ্রিস্টাব্দে। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং যে প্রশ্নগুলি আজকে নিয়ে আলোচনা করছি এই সমস্ত প্রশ্নগুলি 2018 মিসলেনিয়াসের আসা প্রশ্ন। উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হন হরিপুরা অধিবেশনে। মনে রাখবে, হরিপুরা অধিবেশনে। সুভাষচন্দ্র বসু দুইবারের জন্য কংগ্রেসের সভাপতি হন। একটি হচ্ছে 1938 হরিপুরা অধিবেশনে, আর একবার হচ্ছে 1939 ত্রিপুরা অধিবেশনে। ত্রিপুরা অধিবেশনে পরের বছর সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় রোমে, সুইডেনে, নিউ দিল্লিতে, করাচিতে। সকলেই অ্যান্সার করতে থাকো। রোমে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। 16 নম্বর প্রশ্ন, ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে ওড়িশা থেকে, বঙ্গ থেকে, কেরালা থেকে, কর্ণাটক থেকে। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কেরালা থেকে। এটি কেরালার একটি ক্লাসিক্যাল নৃত্য কথাকলি। এবং কেরালার আরও একটি ক্লাসিক্যাল নৃত্যর কথা মনে রাখবে, মোহিনীআট্টম।
মোহিনী আট্টম হলো কেরালার ক্লাসিক্যাল নৃত্য। নেক্সট প্রশ্ন, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি, ভারতী গুপ্তা, দুর্গা দাস, সীতারা দেবী। সকলেই অ্যান্সার করতে থাকো। কুচিপুড়ি নৃত্যশিল্পী নিম্নের কে? যামিনী রেড্ডি। যামিনী রেড্ডি হলো কুচিপুড়ি নৃত্যশিল্পী। এবং কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য হলো কুচিপুড়ি। এবং ভারতী গুপ্তা, দুর্গা দাস এবং সীতারা দেবী হলো কত্থক নৃত্যশিল্পী। এবং কত্থক উত্তরপ্রদেশের একটি নৃত্য। উত্তরপ্রদেশের একটি নৃত্য হলো কত্থক। গিধা পারহুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্যে, তা হলো হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মণিপুরে, ত্রিপুরা। তাহলে 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গিধা পারহুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্যে, তা হলো কোনটি? পাঞ্জাবে। এটি পাঞ্জাবের একটি উৎসব। 19 নম্বর প্রশ্ন, শকুন্তলম কে লিখেছিলেন? কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য, উপরের কেউ নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। শকুন্তলম কে লিখেছিলেন? উপরের কেউ নন। শকুন্তলম তাহলে কে লিখেছিলেন? শকুন্তলম লিখেছিলেন কালিদাস। কালিদাস লিখেছিলেন শকুন্তলম। এবং কালিদাসের কিছু লেখা বইয়ের নাম মনে রাখবে, যেমন মেঘদূত, কুমার সম্ভব, এগুলি কালিদাসের লেখা। নেক্সট প্রশ্ন, কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? 1955, 1959, 1961, 1962। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? খ্রিস্টাব্দে। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে? ডিসেম্বরের 16, 1951 খ্রিস্টাব্দে, আগস্টের 15, 1949 খ্রিস্টাব্দে, ফেব্রুয়ারির 2, 1814 খ্রিস্টাব্দে, ফেব্রুয়ারি 24, 1857 খ্রিস্টাব্দে। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে? দোসরা ফেব্রুয়ারি 1814 খ্রিস্টাব্দে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। 22 নম্বর প্রশ্ন, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? গৌরীশঙ্কর, ইউ শ্রীনিবাস, পান্নালাল ঘোষ, খগেন দে। সঠিক অ্যান্সারটি হলো পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। এছাড়া মনে রাখবে বাঁশির সাথে সম্পর্কিত কিছু ব্যক্তির নাম, যেমন হরিপ্রসাদ চৌরসিয়া, বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, টি.আর. মহালিঙ্গম, বাঁশি
সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, কত তারিখে সাতটিয়া নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে? ডিসেম্বর 30, 1990 খ্রিস্টাব্দে, নভেম্বর 15, 2000 খ্রিস্টাব্দে, জুলাইয়ের 1, 2002 এবং জুলাইয়ের 1, 2003 খ্রিস্টাব্দে। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নভেম্বরের 15, 2000 সালে সাতটিয়া নৃত্যকে সঙ্গীত একাডেমি স্বীকৃতি দেয়। এবং সাতটিয়া কোন রাজ্যের একটি নৃত্য? মনে রাখবে, আসামের একটি নৃত্য হলো সাতটিয়া। এবং আসামের আরও কিছু নৃত্যের নাম মনে রাখবে, যেমন বিহু, খেল, রাসলীলা। নেক্সট প্রশ্ন, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? জম্মু কাশ্মীর, মণিপুর, মিজোরাম, কেরালা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে হিতক পরিবেশিত হয়। এবং জম্মু কাশ্মীরে আরও একটি জনপ্রিয় নৃত্য মনে রাখবে, সেটি হচ্ছে রৌফ। এটি হচ্ছে জম্মু কাশ্মীরের একটি জনপ্রিয় নৃত্য। আনন্দমঠ বইয়ের লেখক কে? লেখক একজন বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, উপরের কেউই নন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতীয়। আনন্দমঠ বইয়ের লেখক একজন ভারতীয়। আনন্দমঠ কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ বইটি লিখেছিলেন এবং এই উপন্যাসে লিখেছিলেন বন্দে মাতরম গানটি। বন্দে মাতরম গানটি আনন্দমঠ এই উপন্যাসে লিখেছিলেন এবং এই উপন্যাস থেকে 1896 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি। মনে রাখবে, 1896 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল আনন্দমঠ থেকে। তাহলে কবে গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি? 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। সেই সাথে মনে রাখবে 1911 খ্রিস্টাব্দে জনগণ মন গানটি গাওয়া হয়েছিল। জনগণ মন গানটি গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে এবং 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? কনকোয়েস্ট অফ সেলফ, ক্রিসেন্ট মুন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ডিসেন্ট অফ মেন। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? কনকোয়েস্ট অফ সেলফ। কনকোয়েস্ট অফ সেলফ এই বইটি লিখেছিলেন মহাত্মা গান্ধী। সেই সাথে মনে রাখবে মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন। হিন্দ স্বরাজ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? হেমাপাত আগরওয়াল, জয়িতা মণ্ডল মাহি, ফিরদুস নাজ, জয়শ্রীপতি।
সকলেই অ্যান্সার করতে থাকো। পশ্চিমবঙ্গে প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? জয়িতা মণ্ডল মাহিকে। জয়িতা মণ্ডল মাহিকে পশ্চিমবঙ্গের প্রথম ট্রান্সজেন্ডার আদালতের বিচারক নিযুক্ত করা হয়। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওবেসিটি, হার্ট অ্যাটাক। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকবে, সঠিক অ্যান্সারটি কী হবে? ওরাল গ্লুকোজ টলারেন্স কিসের জন্য ব্যবহার করা হয়, কোন পরীক্ষার জন্য? ব্লাড সুগারের জন্য। ব্লাড সুগার পরীক্ষার জন্য ওরাল গ্লুকোজ টলারেন্স ব্যবহার করা হয়। কে পোলার এড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডুইন ল্যান্ড, উইলিয়াম ক্লার্ক, মাইকেল ব্রেক, স্যার হোয়াইট। তো সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কে পোলার এড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডুইন ল্যান্ড। এডুইন ল্যান্ড পোলার এড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন। 30 নম্বর প্রশ্ন, এইডসের পুরো নাম কি? অ্যাক্সেস ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্টেম এবং অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্ট। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, এইডসের পুরো নাম কি? সঠিক অ্যান্সারটি হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এই ছিল আমাদের 2018 মিসলিনিয়াসের কিছু প্রশ্ন। একটি ক্লাসে সব প্রশ্নগুলি আলোচনা করা সম্ভব হলো না, বাকি প্রশ্নগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের জন্য বাংলার নোট পাওয়া যাচ্ছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এবং এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এটির দাম রাখা হয়েছে, পিডিএফটির দাম 49 টাকা। বিস্তারিত জানতে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।